তো শুরুতেই আসলে আমরা ম্যাগনেটিক ফিল্ড করব, যে ম্যাগনেটিক ফিল্ড কি। কোন একটা ম্যাগনেট যদি কোথাও থাকে, তাহলে সেই ম্যাগনেটের চারপাশে যে একটা ফিল্ড তৈরি হয় সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমরা ইলেকট্রিক ফিল্ড যেরকম পড়ছিলাম, যে কোনো একটা জায়গায় যদি একটা চার্জ থাকে, তো সেই চার্জের চারপাশে যে ফিল্ড তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডটাও ব্যাপারটা হচ্ছে ওইরকমই, যে কোনো একটা জায়গায় যদি একটা ম্যাগনেট থাকে, তাহলে সেই ম্যাগনেটের চারপাশে যে একটা ক্ষেত্র তৈরি হয় সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফিল্ড। বা এমনও হতে পারে যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের চারপাশ দিয়েও হচ্ছে কি হতে পারে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে। ঠিক আছে, এবং এবং সেই ফিল্ডের মধ্যে আমি যদি অন্য কোনো একটা ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে সেখানে এক ধরনের অ্যাট্রাকশন বা রিপালশন তৈরি হচ্ছে। সো এই স্পেসটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। এটাকে নর্মালি ডিনোট করা হয় বি দ্বারা, যার একক হচ্ছে টেসলা। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডে বি দ্বারা প্রকাশ করা হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে টেসলা। আচ্ছা, তো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও কি থাকে, ইলেকট্রিক ফিল্ডে যেমন লাইন্স অফ ফোর্স ছিল, এইখানে ওইরকম ম্যাগনেটিক লাইন্স অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে। তো ওই ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো হচ্ছে এরকম, সেগুলো হচ্ছে নর্থ পোল থেকে তৈরি হয়, আর সাউথ পোলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো প্রবেশ করে। ঠিক আছে, আর ম্যাগনেটিক পোল এই দুইটা হচ্ছে এরকম, যে ম্যাগনেটিক পোল হচ্ছে সেই পয়েন্ট গুলা, যে পয়েন্ট গুলাতে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা তৈরি হয়, এবং বা যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা শুরু হয় বা শেষ হয়, সেগুলো হচ্ছে ম্যাগনেটিক পোল। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা নর্মালি নর্থ পোল থেকে তৈরি হয় আর সাউথ পোলে গিয়ে শেষ হয়। নর্মালি আমরা এই জিনিসটা জানি সবাই, যে একটা ম্যাগনেট, প্রত্যেকটা ম্যাগনেটে আসলে নর্থ এবং সাউথ দুইটা পোল থাকে। এবং নর্থ সাউথ পোলের ব্যাপার হচ্ছে কি, যে পৃথিবী একটা শক্তিশালী চুম্বক। একটা ম্যাগনেটকে আমি যেভাবেই রাখি না কেন, সেটা সবসময় নর্থ আর সাউথ পোল বরাবর থাকবে। তো অ্যাকচুয়ালি পৃথিবী একটা শক্তিশালী চুম্বক, তো ভূচুম্বকের এই পাশে হচ্ছে, মানে ভূচুম্বকের সাউথ পোল থাকে, আর এই পাশে হচ্ছে ভূচুম্বকের নর্থ পোল থাকে। তো যার কারণে পৃথিবীর মাঝখানে আমরা অন্য যে কোনো চুম্বকই রাখি না কেন, সেটা সবসময় নর্থ আর সাউথ বরাবর থাকে। ঠিক আছে, ম্যাগনেটের ক্ষেত্রে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তো ম্যাগনেটিক ফ্লাক্সটা কি হবে, ইলেকট্রিক ফ্লাক্সের মতো। ইলেকট্রিক ফ্লাক্স কি ছিল, ইলেকট্রিক ফ্লাক্স ছিল এরকম, যে কোন একটা নির্দিষ্ট সারফেস এরিয়ার মধ্য দিয়ে আমার কি পরিমাণ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যেগুলো পাস করতেছে, সেগুলোকে আমরা বলতেছিলাম ইলেকট্রিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সের সংজ্ঞা হচ্ছে এরকম, যে কোনো একটা এরিয়ার মধ্য দিয়ে আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে, বা কোনো একটা সারফেস এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ নাম্বার অফ নাম্বার অফ লাইন্স অফ ম্যাগনেটিক ফোর্স পাস করতেছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড পাস করতেছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই বি দ্বারা প্রকাশ করা হয়। ফাই বি সমান সমান ইন্টিগ্রেশন বি ডট টি আর, যেখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর টি আর হচ্ছে আমার এরিয়া। ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, WEBER, ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্সের একক। এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে ম্যাগনেটিক মোমেন্টটা আমরা আসলে অত ইম্পর্টেন্ট না, ম্যাগনেটিক ফোর্সটাও বাদ দিতে পারি। বাইট-সেভার্ট ল, এটা তোমরা তো ইন্টারমিডিয়েটলি পড়ছো, যে কি ছিল, যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে, কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট পাস করে, তাহলে সেই কন্ডাক্টর থেকে আর ডিস্টেন্স, মানে আর দূরত্বে আমরা কোনো একটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ডের মান বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি বার্ড-সেভার্ট ল অ্যাপ্লাই করা হয়। বার্ড-সেভার্ট ল অনুযায়ী কি, যে ওই আর বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ডের মান হবে, সেটা হচ্ছে এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করতেছে তার সাথে সমানুপাতিক। এবং এই কন্ডাক্টরে যদি আমি একটা ক্ষুদ্র ডিস্টেন্স কনসিডার করে নিই ডিএল, তাহলে সেই ডিএল এর মান যত বেশি হবে, ওই বিন্দুতে ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি হবে, মানে ডিস্টেন্স যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ডের মানও তত বেশি হবে। আরেকটা জিনিস এটার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ওই ডিস্টেন্সটা এই কন্ডাক্টর থেকে যত বেশি দূরত্বে হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান তত কম হবে। আর ডিস্টেন্স যত কম হবে, ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি হবে। এটা হচ্ছে ডিস্টেন্সের সাথে
ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং বর্গের ব্যস্তানুপাতিক। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে আমার ডিএল এর সাথে আর যে কোন উৎপন্ন ডিএল এর সাথে এই আর যে কোন উৎপন্ন করতেছে এই কোণের সাইন থিটা, ডিএল ইজ ইকুয়াল টু ডিএল ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা। মানে এই থিটার মানের উপর ডিপেন্ড করে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান কম বেশি হতে পারে। তো আমরা জানি যে থিটার মান যত বেশি বাড়তে থাকে সাইন থিটার মান তত বেশি হতে থাকে। সো থিটার মান যত বেশি হবে সো ম্যাগনেটিক ফিল্ডের মান তত বেশি হবে। সো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে ডিবি ইজ প্রপোর্শনাল টু আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে সমানুপাতিক চিহ্নটা যদি উঠিয়ে দেই তাহলে থাকে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। যেখানে এই কনস্ট্যান্ট মিউ নট বাই 4 পাই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 10⁻⁻7 নিউটন পার অ্যাম্পিয়ার স্কয়ার। ওকে, তো এরপর হচ্ছে হল ইফেক্ট, এটাও তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। সো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন বা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা হচ্ছে আমাদেরকে জানতেই হবে। আমরা নর্মালি একটা জিনিস জানি যে কোন একটা জায়গায় এই কনসেপ্টটা একটু সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তো এই কনসেপ্টের জন্ম আসলে হয়েছে অনেক ভাবে। সেটা হচ্ছে আমরা এরকম জানি যে কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এরপরে আবার একটা নতুন কনসেপ্ট আসছিল যে কোন একটা জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই কনসেপ্ট গুলো কিভাবে আসছে? ধরো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা কন্ডাক্টর কারেন্ট ক্যারি করতেছে। তো স্বাভাবিকভাবেই যদি কারেন্ট ক্যারি করে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো এই আশেপাশে একটা কম্পাস নিয়ে আসা হইলো, তো তখন দেখা যাচ্ছে যে এখানে এক ধরনের কম্পাসে ডিফ্লেকশন দেখা যায়। তার মানে ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে অটোমেটিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এবং যার কারণে এখানে একটা ডিফ্লেকশন দেখা যায়। তো এই থেকে বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এরপরে বিজ্ঞানীরা আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে যে যদি কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কি সেখানে কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। তো এটা নিয়ে যদি আমি একটা এক্সপেরিমেন্টের কথা তোমাদেরকে বলি, ধরো এ পাশে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, যেখানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, বা এখানে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো আমি আমি একটু ছবিটা আঁকি সুন্দর করে। ধরে নিলাম যে দুইটা বক্স আছে, একটা বক্স আছে কাঠের বক্স, তো এই মাঝখানে হচ্ছে আলাদা করা। তো যদি শুকনো কাঠ হয় বা এমন একটা কাঠ যে কাঠ হচ্ছে তড়িৎ কুপরিবাহী, মানে কোনোভাবেই কারেন্ট এখান দিয়ে পাস করা সম্ভব না। তো এই বক্সে আমি চিন্তা করলাম এই বক্সে আমার একটা ব্যাটারি আছে এবং ব্যাটারির সাথে একটা তার কানেক্ট করা আছে এবং সেখান দিয়ে কারেন্ট পরিবহন হচ্ছে। এখন এই পাশের তারে কোনো ধরনের ব্যাটারি কানেকশন দেওয়া নাই, কিন্তু আমি যদি যে এই পাশের তারের মধ্যেও কারেন্ট পাই তাহলে তোমার কাছে কি মনে হয় ঘটনাটা কি হতে পারে পসিবল এরকম কোনো ঘটনা ঘটা? যে এই পাশে আমার একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এখানে একটা ব্যাটারি আছে এবং সেই ব্যাটারি থেকে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। আর এই পাশে যে তারটা আছে সেইখানে কোনো ধরনের ব্যাটারি নাই, এখানে আমার একটা অ্যামিটার আছে শুধু। তো আমি একটু পরে দেখলাম যে এই অ্যামিটারের মধ্যে কারেন্ট দেখা যাচ্ছে। তো এটা কি পসিবল? কি মনে হয় তোমাদের? না স্যার। এটা কিন্তু পসিবল মনে হয় না, কিন্তু এই এক্সপেরিমেন্ট কিন্তু হয়েছে। তো
তো তাহলে এই জিনিসটা কিভাবে হয়? যেভাবে হয় সেটা হচ্ছে এরকম, যে যখন ওই ব্যাটারি থেকে কারেন্ট বের হয়েছে এবং কারেন্টটা ওই তারের মধ্যে দিয়ে পাস করতেছে, তখন ওইখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো ইলেকট্রিক ফিল্ড যখন তৈরি হয় সেখানে স্বাভাবিকভাবে আমি দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। তো কোন একটা জায়গায় যদি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই পাশে এই পাশে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু হয় না, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তড়িৎ পরিবাহী টরিবাহী যাই হোক সেগুলা কিন্তু কোনো ধরনের ইফেক্ট করে না। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটা এই পাশে চলে আসবে। তো এই পাশে যখন চলে আসে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এইখানে হচ্ছে একটা কারেন্ট তৈরি করে। বোঝা গেল কিভাবে হয়? আমি আবার বলি, এইখানে আমি হচ্ছে আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়? ইয়েস স্যার। একটু স্যার আটকে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমি তো হ্যাঁ। আচ্ছা এখন আমি বলতেছি, সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো একটা বক্সের মধ্যে একটা ব্যাটারি আছে এবং ব্যাটারি থেকে কারেন্ট পরিবহন হচ্ছে। তো সেইখানে কি হবে, স্বাভাবিকভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো সেই ইলেকট্রিক ফিল্ডটা আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো ওই ম্যাগনেটিক ফিল্ডটা বক্সের অপর পাশে চলে যায়, কারণ কি, যে কাঠ যদিও ইনসুলেটর, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডকে তো সে আর আটকে রাখতে পারে না। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটা কাঠের ওই পাশে চলে যায়, ওই পাশে গিয়ে ওই পাশে যে তার আছে সেই তারের মধ্যে সে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। এবং এই জন্য আমরা ওই তারের সাথে কোনো ধরনের ব্যাটারি কানেকশন দেওয়া ছাড়াও ওই তারের মধ্যে এক ধরনের কারেন্ট আমরা পাই। ঠিক আছে। তো এখান থেকে আসলে বলা যায় এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড হয়, আর ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট হয়। সো ফ্যারাডে এই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে উনি হচ্ছে দুইটা ফর্মুলা দিচ্ছেন যে এই জিনিসগুলো কিভাবে হতে পারে। তো সেই ফর্মুলা নিয়েই আজকে আমরা পড়বো, দুইটা ল নিয়ে পড়বো আসলে। তো প্রথম লটা কি ছিল? প্রথম লটা ছিল এরকম, যে ধরো তোমার কাছে একটা কয়েল আছে, হ্যাঁ, এরকম একটা কয়েল, সলিনয়েড টাইপের একটা কয়েল আছে। ওকে। তো কোন একটা জায়গায় যদি কয়েল থাকে এরকম আছে, তো তুমি কি করতেছো, যে একটা ম্যাগনেটকে এই কয়েলের ভেতরে নিয়ে আসতেছো। তো দেখো খেয়াল করে যে এখানে একটা কয়েল আছে, তো স্বাভাবিকভাবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ঠিক আছে। তো এখন তুমি যদি বাইরে থেকে একটা এক্সটার্নাল একটা ম্যাগনেটকে এই কয়েলের দিকে নিয়ে আসো, তাহলে কি হয়? তাহলে এইখানে যে পরিমাণ ম্যাগনেট ছিল, ধরো এখানে আমি একটা অ্যামিটার দিলাম, ঠিক আছে, একটা অ্যামিটার রাখলাম। তো ইনিশিয়ালি এখানে একটা মানে এইরকম অবস্থা আছে। তো ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তনশীল না, যার কারণে এখানে আমি কোনো ধরনের কারেন্ট পাইনি। তো এরপরে কি করলাম, একটা এক্সটার্নাল ম্যাগনেটকে আস্তে আস্তে আমি এই কয়েলের দিকে নিয়ে আসলাম। তো কয়েলের দিকে যখন আমি নিয়ে আসি, তখন আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই অ্যামিটারের মধ্যে কারেন্ট তৈরি হয়েছে। কয়েলটাকে আমি যতই ভেতরে ঢোকাচ্ছি ততই হচ্ছে অ্যামিটারের মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে। তো কারেন্ট তৈরি হইতেছে বলে আমি কি করলাম, কয়েলটাকে ভেতরে রেখে দিলাম। যে ধরো কয়েলটাকে আমি এইরকম করে এই ভেতরে নিয়ে এসে রেখে দিচ্ছি। তো যখন আমি কয়েলটাকে ভেতরে রেখে দিলাম, তখন খেয়াল করে দেখলাম যে আর কোনো কারেন্ট তৈরি হচ্ছে না, মানে কারেন্টের পরিবর্তন যেটা হয়েছিল সেটা আবার জিরোতে নেমে আসছে। তো এরপরে আমি আবার কি করছি, কয়েলটাকে ব্যাক করে আগের জায়গায় নিয়ে আসা শুরু করছি। তখন আমি আবার দেখলাম যে এখানে আবার কারেন্ট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। তো এইভাবে যদি আমরা এখন একটা এক্সপেরিমেন্টের পর দেখতে পাই, তাহলে আসলে এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে যে এই লুপের মধ্যে ইনিশিয়ালি একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ছিল। সো এখানে নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন ছিল। তো আমি যখন একটা ম্যাগনেটকে বাইরে থেকে এখানে নিয়ে আসলাম, স্বাভাবিকভাবে এখানকার ম্যাগনেটিক ফিল্ডটা ইনক্রিজ করছে।
ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন ইনক্রিজ করছে। সো ম্যাগনেটিক ফিল্ড লাইন যখন ইনক্রিজ করছে তখন এখানে নতুন করে কারেন্ট তৈরি হয়েছে বা ইএমএফ তৈরি হয়েছে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন মানে কারেন্ট তৈরি হওয়ার পরে আমি যখন ম্যাগনেটটা ওই জায়গাতে ফিক্সড অবস্থায় রেখে দিছি তখন কিন্তু আর ম্যাগনেটিক ফিল্ডের মান পরিবর্তন হচ্ছে না, মানে ম্যাগনেটিক ফিল্ড আর বাড়তেছে না। তো যখন ম্যাগনেটিক ফিল্ড বাড়াটা থেমে গেছে তখন কারেন্ট আবার জিরোতে নেমে গেছে। তো এরপরে আমি আবার কি করলাম, যে ওই ম্যাগনেটটাকে ওইখান থেকে সরায় আগের জায়গায় নিয়ে আসতেছিলাম। তো যখন আমি আগের জায়গায় নিয়ে আসতেছি তখন আবার ম্যাগনেটিক ফিল্ড কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের মান কমে গেছে, ম্যাগনেটিক ফিল্ডের মান কমে গেছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনের মান কমে গেছে। তো ওই সময়টাতে আবার কি হইলো, ইএমএফ তৈরি হচ্ছে। তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যখন কোন একটা লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের পরিবর্তন হয়, বৃদ্ধি পায় বা হচ্ছে হ্রাস পায়, তখন ইএমএফ তৈরি হয়, আদারওয়াইজ ইএমএফ তৈরি হয় না। ঠিক আছে, সো দুইটা জিনিস হইতে হবে, যে কি যে কোন একটা লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইনের মান হয় বৃদ্ধি পাইতে হবে নয় হ্রাস পাইতে হবে। ম্যাগনেটিক ফিল্ড লাইনের মান চেঞ্জ হইতে হবে, এরকম যদি চেঞ্জ হয়, পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলেই শুধুমাত্র ইএমএফ তৈরি হয়, আদারওয়াইজ ইএমএফটা তৈরি হয় না। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। বৃদ্ধি আর হ্রাস পাইতে হবে। হ্যাঁ, হয় বৃদ্ধি পাইতে হবে নয় হ্রাস পাইতে হবে, আদারওয়াইজ ইএমএফ তৈরি হবে না। এখন এই যে ইএমএফটা তৈরি হবে সেটা কতটুকু হবে এই কথাটা সেকেন্ড লাইনে বলছে। আমি ফার্স্টে যেটা পাইছি, ফার্স্ট লাইনে পাইছি যে ইএমএফ তৈরি হওয়ার শর্তটা কি, আর সেকেন্ড লতে যেটা বলা হয়েছে, সেকেন্ড লতে বলা হয়েছে যে কতটুকু ইএমএফ তৈরি হবে। তো সেকেন্ড লাইন অনুযায়ী যেটা বলছে যে the induced EMF in a circuit is equal to the negative rate at which the flux of the circuit is changing. স্বাভাবিকভাবেই কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হওয়ার সাথে সাথে কি হবে, ইলেকট্রিক ফ্লাক্সেরও পরিবর্তন হবে। সো টাইমের সাথে সাথে ইলেকট্রিক ফ্লাক্সের যে মানের পরিবর্তন হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি এখানে কি পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হবে সেটার সমান। সো ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, আমার ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে টাইমের সাথে সাথে সেটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মানের সমান। সো ই ইজ ইকুয়াল টু d∅/dt, মানে টাইমের সাথে সাথে ফ্লাক্সের আমার যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ এর মান। এবং আমার যদি একটা কয়েলে যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে, তো আমার কয়েল যদি একটা বেশি না থাকে, একাধিক কয়েল থাকে, 100টা কয়েল থাকে, তো যতগুলা কয়েল থাকবে ততগুলা কয়েল ইনটু, মানে কতগুলা কয়েলে ফ্লাক্সের পরিবর্তন হবে আমার কারেন্টের মানের পরিবর্তন। তার মানে কি আমার কয়েল যদি বেশি থাকে ইনডিউসড ইএমএফ এর মান তত বেশি হবে। সো ই ইজ ইকুয়াল টু এন d∅/dt, তার মানে হচ্ছে আমার এন সংখ্যক কয়েলে যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে সেটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান। এখন তোমরা এখানে হয়তো খেয়াল করতেছো যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, বাট মাইনাস চিহ্ন নিয়ে আমি কিছু বলতেছি না। আচ্ছা, সো এই মাইনাস চিহ্নটা আসলে কেন? মাইনাস চিহ্নটা স্বাভাবিকভাবে মিন করতেছে কি, যে ইনডিউসড ইএমএফ এর পরিবর্তন আর কারেন্টের মান এই দুইটা হচ্ছে একটা একটার সাথে বিপরীত, মানে দুইটা ডিরেকশন ডিফারেন্ট দিকে। সো এই জিনিসটা কিভাবে আসলো, তো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য লেন্স লটা আসলে আমাদের জানা দরকার। যে লেন্স লতে কি বলা হয়েছে, an induced electromotive force always rises to a current whose magnetic field opposes the original change in magnetic flux. আমরা দেখতে পাইছি যে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হইলেই ইএমএফ তৈরি হচ্ছে। সো সেই ইএমএফ এর কারণে যে কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্টের ডিরেকশন হবে এইরকম, যে কারণে ম্যাগনেটিক ফিল্ডটা পরিবর্তন হইলো সেই কারণকে সে বাধা দিবে। মানে কি ব্যাপারটা হয়েছে, যে ধরলাম যে প্রথম অবস্থাতে একটা কয়েলের মধ্যে কি হয়েছে, কয়েল ছিল এরকম স্বাভাবিক একটা কয়েল নরমাল, সেই কয়েলে আমি একটা ম্যাগনেট নিয়ে আসলাম। তো ম্যাগনেট নিয়ে আসার ফলে এখানে কি হয়েছিল, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান বেড়ে গেছে, বা সরি ম্যাগনেটিক ফিল্ডের মান বেড়ে গেছে। তো ম্যাগনেটিক ফিল্ডের মান ইনক্রিজ করছে। সো ম্যাগনেটিক ফিল্ডের মান যখন ইনক্রিজ করবে তখন এখানে ইএমএফ তৈরি হবে। তো এই ইএমএফ এর ডিরেকশন হবে এইরকম, যে সেটা হচ্ছে এই যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের মান ইনক্রিজ করতেছে, সে চাইবে না যে কারণে ম্যাগনেটিক ফিল্ডের
মানে যে কারণে এই ইএমএফটা তৈরি হইতো, মানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি পাইলো সেটা যেন আর বৃদ্ধি না পায়। জিনিসটা কেমন, যে ধরে নিলাম যে আমার একটা সাউথ পোল আর নর্থ পোল এরকম একটা ম্যাগনেট এখানে আছে, সেই ম্যাগনেটটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ড বৃদ্ধি পাইছে, যার কারণে ইএমএফ তৈরি হয়েছে। তো ইএমএফ এর ডিরেকশন হবে এরকম যে সেই ইএমএফ এর কারণে আমি যদি এখানে একটা কারেন্ট উৎপন্ন হয় এবং কারেন্টের কারণে যদি এখানে একটা তার সাথে অ্যানালগাস একটা ম্যাগনেট উৎপন্ন হয়, তো সেই ম্যাগনেটটা হবে এরকম যে এই পাশে এন পোল, এই পাশে এস পোল। তার মানে এখানে যে ইএমএফটা তৈরি হয়েছে সেই ইএমএফ যদি আমার একটা নতুন ম্যাগনেট তৈরি করে, সেই ম্যাগনেটের ডিরেকশন হবে এরকম, এর পাশে এন পোল আর এর পাশে এস পোল। তাহলে চিন্তা করো, এই দিক থেকে এস এন পোল টাইপের একটা ম্যাগনেট আসতেছে আর এখানে নতুন এনএস টাইপের একটা ম্যাগনেট তৈরি হয়েছে। তাহলে কি করবে এরা, কি একটা একটাকে অপোজিট করবে, মানে অপোজ করবে, নাকি একটা একটাকে আকর্ষণ করবে? শুনতে পাচ্ছো? জি স্যার স্যার। আবার একটু কোশ্চেনটা বলেন তো। বললাম যে ধরো এস এন এই টাইপের একটা ম্যাগনেটকে আমি এই কয়েলের মধ্যে নিয়ে আসছি, তো নিয়ে আসার কারণে এখানে একটা ইএমএফ তৈরি হয়েছে। কারণ কি, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান পরিবর্তন বৃদ্ধি পাইছে। সো বৃদ্ধি পাওয়ার কারণে ইএমএফ হয়েছে। তো সেই ইএমএফ যদি একটা ম্যাগনেট তৈরি করে, সেই আহ ম্যাগনেটের ওরিয়েন্টেশন হবে এরকম যে এই পাশে হবে এন পোল আর এই পাশে হবে এস পোল। তাহলে এই ম্যাগনেটটা আগের ম্যাগনেটটা কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? স্যার কাকে আকর্ষণ করবে বুঝতেছি না স্যার। এই ম্যাগনেটটা আগের যে ম্যাগনেটটা আসতেছিল এইদিকে, তো সেইটাকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? আকর্ষণ করবে স্যার। বিকর্ষণ করবে। দ্যাট মিনস এই নতুন কারেন্টটা এবং নতুন কারেন্টের কারণে যে ম্যাগনেটটা তৈরি হয়েছে, সেই ম্যাগনেটটা চাইবে না যে আগের যে ম্যাগনেটটা এদিকে আসতেছে সেই দিকে আসুক, তো ও চাইবে যে তুমি এদিক থেকে চলে যাও, দূরে সরে যাও। কিন্তু দেখো এই ইএমএফটা তৈরি হয়েছে কিন্তু ও এই ম্যাগনেটের কাছে আসছে এই জন্য। তো এই জন্য বলা হয় যে যে কারণে তৈরি হয়, যে কারণে ইএমএফটা তৈরি হয়েছে, ইএমএফ এর ডিরেকশন হবে এই রকম যে ও ওই কারণটাকেই বাধা দিবে। এটা বলে না যে যার জন্য চুরি করি সেই বলে চোর, এরকম একটা ব্যাপার হয়েছে না, যে ও এইদিকে আসছে বলে এখানে ইএমএফ তৈরি হয়েছে, কিন্তু ইএমএফ এর ডিরেকশন হচ্ছে এরকম যে ও যেন এদিকে না আসে। আবার উল্টা ভাবে যদি চিন্তা করি যে এই ম্যাগনেটটা এদিক থেকে ব্যাক করে উল্টা দিকে চলে যাচ্ছে, তো ব্যাক করে যখন উল্টা দিকে চলে যাবে তখন কি হয়েছে, ইএমএফ এর মান কমে গেছে। তো ইএমএফ এর মান যখন কমে যাবে তখন আবার, সরি, ম্যাগনেটিক ফিল্ডের মান কমে গেছে, ম্যাগনেটিক ফিল্ডের মান যখন কমে যাবে তখন আবার নতুন করে ইএমএফ বা কারেন্ট উৎপন্ন হবে। সো যে কারেন্টটা উৎপন্ন হবে সেই কারেন্টের ডিরেকশন হবে এইরকম, সেজন্য যে নতুন ম্যাগনেট তৈরি হবে সেটা হবে এইদিকে এস পোল, এইদিকে এন পোল। তার মানে ও যেটা চলে যাচ্ছিল ও তখন আবার তাকে ডাকবে, যেহেতু একটা এন পোল একটা এস পোল, তো একটা একটাকে আকর্ষণ করবে। ও চাইবে যেটা যেন চলে না যায়, আবার আগের জায়গায় ফেরত আসে। এইখানেও হচ্ছে সেম কাহিনী, চলে যাওয়ার কারণেই হচ্ছে কারেন্ট উৎপন্ন হইলো, সেই কারেন্ট চাই যে ও যেন চলে না যায়, ও যেন থাকে। সো আমরা আসলে বুঝতে পারতেছি যে ইএমএফটা হয় আর যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তন হয় এই দুইটার ডিরেকশন হচ্ছে অপোজিট। ঠিক আছে, যে মানে এইটাই আসলে লেন্জের ল, যে আমার যে চেঞ্জের কারণে আমার ইএমএফ তৈরি হচ্ছে সেই ইএমএফ এর ডিরেকশন হবে এরকম যে অরিজিনাল যে চেঞ্জটা হইলো সেই চেঞ্জকে সে তখন বাধা দিবে, যে ওই চেঞ্জটা যেন না হয়। বুঝতে পারছো? এটা কিছুটা এরকম একটা গল্পের মতো। ধরো তোমরা দুই ভাই, তো এক ভাইয়ের ইচ্ছা হয়েছে সে ঢাকা যাবে, ঢাকা গিয়ে পড়াশোনা করবে। এখন দুই ভাই একসাথে বাবাকে বললে বাবা রাজি হবে না, তো এই জন্য ছোট ভাই স্যাক্রিফাইস করে করলো কি যে আগে বড় ভাই যাক তারপর ছোট ভাই যাবে। তো দুই ভাই মিলে বাবাকে বুঝাইলো যে বাবা ভাইয়া ঢাকাতে গিয়ে পড়ুক। তো প্ল্যান হচ্ছে এরকম যে কিছুদিন পর ছোট ভাইও চলে যাবে ঢাকা। তো বড় ভাই যখন ঢাকায় কিছুদিন পড়াশোনা করছে, সে তখন বাড়িতে ফোন দিয়ে বললো যে ঢাকায় থাকা অনেক কষ্ট, ঠিক আছে ছোট ভাইয়ের আসার দরকার নাই, ও ঢাকায় থাকে। ঠিক আছে, তখন ছোট ভাই তো কি চিন্তা করতেছে যে আমি যে, মানে আমরা দুইজন মিলে রাজি করাইলাম আর ভাইয়া চাই যে আমি এখন নিজেই না যাই। ঠিক আছে,
সো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বা তোমরা যদি এরকম চিন্তা করো যে তোমরা ইউনিভার্সিটিতে আসছো সবাই পড়াশোনা করতে আইসা মানে কারোর পড়াশোনা করতে ভালো লাগতেছে না, ঠিক আছে, মানে যে কারণে তুমি আসছো সেই কারণটাকেই তুমি অপোজ করতেছো, বুঝতে পারছো? জি স্যার, চেষ্টায় আছি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই। আমার মনে হয় ভিডিওটা দেখার পরে তোমাদের কনসেপ্টটা আর একটু ভালো হবে, বেটার হবে। জি স্যার, সিমুলেশন দেখালো যদি একটু বুঝি। Lenses Lenz's law itself is nothing more than conservation of energy. In this video, we're going to elaborate. তুমি কি সাউন্ড শুনতে পাও? জি স্যার। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছি। Lenz's law itself is nothing more than conservation of energy. In this video, we're going to elaborate a little bit more on this and explain what we mean by that. To help us do that, let us go back to our bar magnet moving towards the coil. As the bar magnet moves towards the coil experiences an increasing flux linkage. Lenz's law predicts that the induced current will flow in this direction to set up a magnetic north here facing the magnet to repel the approaching bar magnet and hence slowing it down. Note that in this case, the induced magnetic field is in opposite direction to the external field created by the bar magnet, and the net effect. আচ্ছা, খেয়াল করে দেখো যে এখানে এটাই বলতেছিলাম যে ধরো এখানে একটা রিং আছে, তো এখানে আমি যখন একটা ম্যাগনেটকে নিয়ে আসছি, তো এখানে একটা নতুন ম্যাগনেট নিয়ে আসার কারণে কি হয়েছে, যে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন বৃদ্ধি পাইছে, লাইন পাওয়ার ফলে এখানে একটা কারেন্ট তৈরি হয়েছে। তো সেই কারেন্টের ডিরেকশন হচ্ছে এরকম, যে সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা হচ্ছে এরকম, যে এই পাশে এন পোল হবে, এই পাশে এস পোল হবে। তাহলে কি করবে, একটা একটাকে অপোজ করতেছে। Is to reduce the increasing flux linkage that the coil experiences. Let us now explain the same phenomenon using conservation of energy. To move the bar magnet, we need to apply an external force on the bar magnet, and work is done by the external force. The bar magnet gains kinetic energy and moves towards the coil. As the coil experiences an increase in flux linkage, an induced EMF is set up to cause the induced current to flow. When an induced current flows, kinetic energy of the system is converted into electrical energy, which is further dissipated as heat. Kinetic energy of the system decreases and the bar magnet slows down. This means the induced current must be set up in such a way to repel the approaching bar magnet. Hence, by right-hand grid rule, we can deduce that the current must be in this direction. We see that both Lenz's law and conservation of energy predicts the same direction of the induced current. They are coherent with one another. Now, can you try the same exercise for the bar magnet that is moved away from the coil? First, predict the direction of the induced current using Lenz's law. Then, repeat using the conservation of energy. See if the two will both end up with the same result. Pause the video here and try. When ready, play the video again to check your reasoning. In this case, when the bar magnet is moved away from the coil experiences a decreasing flux linkage. Lenz's law predicts that the current now flows in this direction. To set up a magnetic field towards the right, to try and attract back the bar magnet, and this will slow the motion of the bar magnet in the process. Now, let us use conservation of energy
and see if we can get the same result. Again, to move the bar magnet away from the coil, we need to apply an external force which does work on the system. This again imparts kinetic energy to the bar magnet, and as the bar magnet moves away, the coil experiences a decreasing flux linkage. Hence, an EMF will be induced to cause a current in the coil. As the current flows, kinetic energy of the system is converted to electrical energy. Kinetic energy of the system should fall, and the bar magnet will slow down. This means that the induced current must have set up a magnetic field in this direction to attract back the magnet. Hence, by right-hand grip rule, the induced current should also be in this direction, which was also the same direction that was predicted by Lenz's law earlier. Therefore, we see that both Lenz's law and conservation of energy predicts the same direction of induced current. Hence, Lenz's law is said to be just a restatement of conservation of energy. They are coherent with each other. Lastly, let us see what if Lenz's law is violated. We should see that when that happens, conservation of energy will also be violated. Let's look at the case of the bar magnet approaching the coil again. Now, if Lenz's law hold, the direction of the induced current would be in such a way to repel this bar magnet and try and set up a pole here at the facing closer to the bar magnet. Let us let Lenz's law be violated and set up a south pole instead. To do that, the induced current will need to be in opposite direction to what we have predicted earlier. Let us see what will subsequently happen. The induced current has now set up a magnetic field that will attract the bar magnet further. This will cause the magnet to accelerate towards the coil, which will cause the rate of change of flux linkage to increase, which induces an even larger current, which continues to accelerate the magnet. Can you see what is happening? By doing a small amount of work initially, for example, if I should just give a small flick to the bar magnet, potentially I can get a larger and larger electrical energy without further input of energy. I have just violated conservation of energy. I'm able to create more and more energy from nowhere. Hence, we see a violation of Lenz's law will also mean a violation of conservation of energy. With this, I hope you can see why we say that Lenz's law is nothing more than a restatement of conservation of energy. Lenz's law itself is nothing more than conservation of energy. In this video, we are going to elaborate a little bit more on this and explain what we mean by that. আচ্ছা, তো তোমাদের কনসেপ্টটা কি একটু বেটার হয়েছে? স্যার আগে যতটুকু বুঝছিলাম ভিডিও দেখে আরো বেশি কনফিউজ হয়ে গেছি। পিছনে দেখে কি কনফিউজ হচ্ছে বলো? স্যার মানে কাছে থাকলে সেটা হচ্ছে মানে একই পোলে থাকে এরকম ব্যাপারটা একটু যদি বুঝাই বলতেন স্যার। কাছে থাকলে মানে স্যার ম্যাগনেটটা যখন ওই রিং এর কাছে থাকে হুম। তখন স্যার মানে নর্থ পোল আর সাউথ পোল সেম ডিরেকশনে হয়ে যায়, মানে ম্যাগনেটের মতো সেম হয়ে যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে পরবর্তীতে যে ম্যাগনেটটা দেখানো হয়েছে না, ওইখানে কিন্তু আসলে কোনো ম্যাগনেট তৈরি হয় না, কিন্তু ওইখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের নেচারটা হয় হচ্ছে ওই রকম যে ওইখানে এমন একটা ন্যাচারাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটা আগের ম্যাগনেটটাকে বাধা দেয়। আচ্ছা স্যার, কাছে থাকলে বিপরীত মানে বিপরীত ধর্ম প্রদর্শন করে এরকম কিছু স্যার? দুইবারই। তোমার যদি কাছে চলে আসে, মানে তুমি যদি ধরো কয়েলের ভেতরে ম্যাগনেটটাকে নিয়ে আসো, তাহলে যে জিনিসটা হবে, কয়েলের ভেতর কি বেড়ে যাবে? ম্যাগনেটিক ফিল্ড বেড়ে যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড যদি বেড়ে যায় তাহলে কি আমার ফ্যারাডের ফার্স্ট ল অনুযায়ী সেখানে ইএমএফ তৈরি হবে। আচ্ছা, ধরো ইএমএফ তৈরি হলো, ইএমএফ এর তো একটা নেচার থাকবে, তার তো একটা ডিরেকশন থাকবে, বা ওখানে যে কারেন্ট উৎপন্ন হবে তার তো একটা ডিরেকশন থাকবে। তো সেই কারেন্টের ডিরেকশনটা হয় এরকম
যে ওই কারেন্ট যদি একটা কারেন্টের থেকে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি মানে একটা মানে কারেন্ট যেহেতু সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে মানে জি ইলেকট্রিক স্যার, ফিল্ড ওখানে উৎপন্ন একটা হবে, ইলেকট্রিক ফিল্ড থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে তাই না? জি স্যার। আচ্ছা, তো সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে এরকম বা নেচারটা হবে এরকম যে সে চাইবে না যে ওই যে ম্যাগনেটটা যেটা কাছে আসলো বা যেটা রিং এর ভেতর ঢুকলো সে হচ্ছে যেন রিং এর ভেতর না ঢুকে, সে চাইবে যে ওই ম্যাগনেটটাকে বাধা দিয়ে ভেতরের দিকে মানে বাধা দিয়ে বাধা দিতে যেন ওটা ভেতরের দিকে না আসতে পারে, ওই ম্যাগনেটটাকে সে বিকর্ষণ করবে। আবার যখন ম্যাগনেটটা মানে বাইরে চলে যাচ্ছে তখন কি হচ্ছে যে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের মান কমে যাচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ডের মান যখন কমবে তখন কি হবে, আবার ইএমএফ তৈরি হবে। তো তখন যে ইএমএফ তৈরি হবে সেই ইএমএফ এর ম্যাগনেটিক নেচার হবে এরকম যে সে চাইবে ম্যাগনেটটা যেন দূরে সরে না যায়, সেজন্য আবার কাছে আসে, সে ওটাকে আকর্ষণ করবে। দ্যাট মিনস যখন যে কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সে সেটাকেই আসলে বাধা দিচ্ছে। যদি কাছে আসার কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাহলে সে চাইতেছে যে এটা সে বিকর্ষণ করতেছে, আর যদি দূরে যাওয়ার কারণে ম্যাগনেটিক ইএমএফ তৈরি হয় সেটা চাইতেছে যে না সে কাছে আসুক। বুঝতে পারছো? কিন্তু স্যার ওই যে ওখানে দেখালো যখন দূরে গেছে স্যার, তখন ওইটা আবার মানে পোলটা চেঞ্জ হয়ে গেল ওই রিং এর, আচ্ছা, ওইটা হ্যাঁ কেন হ্যাঁ, স্যার? ওইটাই তো মানে তোমার কারেন্টের ডিরেকশন তো দুই ধরনের তাই না? জি স্যার। মানে আমি তোমাকে আবার দেখাই। আচ্ছা, আহ এই হচ্ছে রিং, এই রিং এর মধ্যে আমি ম্যাগনেটটাকে নিয়ে আসবো প্রথমে, খেয়াল জি করো। স্যার। এটাকে যখন আমি নিয়ে আসছি, আচ্ছা এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার কারণে এখানে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা কি কি হবে, বাড়বে না? বাড়বে স্যার। আচ্ছা, বাড়ার কারণে এখানে এক ধরনের ইএমএফ তৈরি হবে, কারেন্ট তৈরি হবে। এই কারেন্টের ডিরেকশন হবে এইরকম, সে চাইবে এই ম্যাগনেটিক ফিল্ডটা যেন উল্টা দিকে চলে যায়। তার মানে যদি আমার ম্যাগনেটটা থাকে এরকম যে এন পোল এস পোল ধরে নিলাম, তাহলে এইখানে যে নতুন কারেন্ট তৈরি হবে সেই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক নেচার তৈরি হবে সেটা হবে এরকম যে এই পাশে হচ্ছে এস পোল আর এই পাশে এন পোল। তাহলে কি হবে, একটা একটাকে বিকর্ষণ করবে না? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এইখানে যে কারেন্টটা উৎপন্ন হবে সেটার ডিরেকশন ধরলাম আমরা নিচের দিকে, দ্যাট মিন্স ক্লকওয়াইজ। ঠিক আছে, এখন যদি আবার এইরকম হয় যে এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা এখন কি হচ্ছে, ভেতরে ছিল, ভেতর থেকে সে হচ্ছে বাইরে চলে গেছে, ভেতর থেকে বাইরে চলে গেছে। ঠিক আছে, ভেতর থেকে বাইরে চলে গেছে, তখন কি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হয়েছে, তখন ম্যাগনেটিক ফিল্ডের মান কমে স্যার গেছে। কমে গেছে। আচ্ছা, কমে গেলে কিন্তু আবার কি হবে, ইএমএফ তৈরি হবে। তো সেখানে আবার ইএমএফ তৈরি হয়েছে। তো যে ইএমএফটা তৈরি হবে সেই ইএমএফ এর কারণে এইখানে যে ম্যাগনেটিক নেচার তৈরি হবে সেই নেচারটা হবে এরকম যে এটা যদি ওই ওই ম্যাগনেটটাই থাকে এন পোল আর এস পোল, আগের ম্যাগনেটটাই যেহেতু আছে, তো এখানে হবে কি, এখানে হবে এন পোল, এখানে হবে এস পোল। তো তখন কি করবে, ও এটাকে আকর্ষণ করবে না? জি স্যার। আচ্ছা, আকর্ষণ করবে। আচ্ছা দেখো, আমরা যখন এসি কারেন্ট তৈরি করি এসি কারেন্ট কেমন হয়, যে একবার হচ্ছে পজিটিভ একবার নেগেটিভ। 1% নেগেটিভ। এই যে এখানে যে আমার শুরুর যে কারেন্টটা সেটা যদি এই কারেন্ট হয়, এরপরে কারেন্টটা হচ্ছে আমার নিচের কারেন্ট, যার কারণে এসি কারেন্ট মানে কন্টিনিউয়াসলি কি করে, তার ফ্লাকচুয়েট ডিরেকশন করে চেঞ্জ স্যার। করে, ফ্লাকচুয়েট করে। তো যখন মানে কারেন্ট তৈরি করা হয় এভাবেই, যে কোন একটা কয়েলের মধ্য দিয়ে ক্রমাগত একটা ম্যাগনেটকে কি করা হয়, একবার ইন করা হয় একবার আউট করা হয়। ইন আউট যখন চলতে থাকে তখন ক্রমাগত এখানে কারেন্ট উৎপন্ন হয়, এবং সেই কারেন্টটা হয় এরকম, একটা হচ্ছে একটা কারেন্ট যদি আমার হয় ক্লকওয়াইজ আর একটা কারেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ, যার কারণে এসি কারেন্ট যে প্রতিনিয়ত ফ্লাকচুয়েট করে, ফ্লাকচুয়েট না ঠিক, তার ফ্রিকোয়েন্সি তার ডিরেকশন চেঞ্জ করে, মানে ওর ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্টজ, প্রতি সেকেন্ডে ওরা 50 বার তার দিক পরিবর্তন করে। এসি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার এটাই হচ্ছে মেইন কারণ। আমরা জানি যে এসি কারেন্ট কি হয়, আহ, তারা হচ্ছে ই করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, ডিরেকশন চেঞ্জ করে ফ্রিকোয়েন্সি, তার মেইন কারণটাই হচ্ছে এটা। আর ডিসি কারেন্টের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নাই।
বুঝতে পারছো? আচ্ছা, ওইখানে আরেকটা জিনিস যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে লেন্জের ল। সেটা কিন্তু সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন, সেটা মেনে চলে। কিভাবে এনার্জি কনজারভেশন মেনে চলে এটা পরবর্তীতে বলছে। ধরো এই কয়েলের মধ্যে যে ম্যাগনেটটা আসবে, সেই ম্যাগনেটটাকে আনার জন্য আমার কি করতে হয়েছে? শুরুতে একটা এনার্জি দেওয়া লাগছে না? ফোর্স করা লাগছে না? শুরুতে আমি একটা ফোর্স দিছি, সেই ফোর্সটা পরবর্তীতে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তো সেই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার কারণে এটা কি হয়েছে? সামনে আসছে। তো সামনে আসার কারণে এইখানে এক ধরনের ইএমএফ তৈরি হয়েছে। এই কাইনেটিক এনার্জি কিন্তু তখন কারেন্টে পরিবর্তন হয়েছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। ঠিক আছে? আর ইলেকট্রিক্যাল এনার্জিতে যখন কনভার্ট হবে তখন কি এই কাইনেটিক এনার্জি কি আর আছে? কাইনেটিক এনার্জি কমে গেছে না? কাইনেটিক এনার্জি যদি জি কমে স্যার। যায়, তাইলে এই ম্যাগনেটটা যে সামনে যাচ্ছিল সে কি আর সামনে যাইতে পারবে? সে কিন্তু আর সামনে যাইতে পারবে না। এবং ঘটনা কিন্তু তাই হয়, যে এই ম্যাগনেটটাকে আগের কারেন্টটা কি করে? বিকর্ষণ করে, আমরা সেটা বলতেছি। বিকর্ষণ করলে কি হয়? ও আর সামনে যাইতে পারে না। ঘটনাও তো তাই। যখন আমি ফোর্স দিয়ে ম্যাগনেটটাকে সামনে ঠেলে দিচ্ছি, তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়েছে। তো সেই কাইনেটিক এনার্জির কারণে সে রিং এর কাছাকাছি গেছে। রিং এর কাছাকাছি যাওয়ার কারণে সে তার কাইনেটিক এনার্জি হারায় ফেলছে। হারায় ফেলে ওই রিং এর মধ্যে কারেন্ট উৎপন্ন হয়েছে। তো রিং এর মধ্যে যখন কারেন্ট উৎপন্ন হয়েছে, এখন এনার্জি তো আর আমার বাইরে থেকে আসবে না। ওই এনার্জি আমার ওই যে আমি যে ফোর্স দিছিলাম সেই ফোর্স থেকে আসছে। সেই ফোর্স থেকেই এনার্জি আসছে। সেই ফোর্স থেকে কাইনেটিক এনার্জি হয়েছে, কাইনেটিক এনার্জি থেকে কারেন্ট হয়েছে। তো যেহেতু কাইনেটিক এনার্জি আর নাই, তো সেহেতু ওই ম্যাগনেট হচ্ছে কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, বা ম্যাগনেটের গতি কমে গেছে। এবং গতি কমে গেছে দেখে আমাদের মনে হচ্ছে যে নতুন কারেন্ট মনে হয় এই ম্যাগনেটটাকে বাধা দিচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এই জিনিসটাকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। আমরা যদি কনজারভেশন অফ এনার্জি হিসেবে ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, যে এনার্জি সবসময় কনজার্ভ, নতুন কোনো এনার্জি তৈরি হয় না, নতুন কোনো এনার্জি ধ্বংস হয় না। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের পরীক্ষা অনেক সময় এরকম কোশ্চেন আসতে পারে যে একটা সার্কিট, যে সার্কিটের মধ্যে ইনডিউস কারেন্ট উৎপন্ন হয়, সেইখানে কনজারভেশন অফ এনার্জি এক্সপ্লেইন করো। তো এই এই যে কোশ্চেন যদি আসে, তাহলে কি তোমরা সেটা লিখতে পারবা? তখন তোমরা এরকম একটা সার্কিট আঁকবা। সার্কিট এঁকে বলবা যে এখানে ইনডিউস কারেন্ট উৎপন্ন হয়েছে। তো ইনডিউস কারেন্ট যখন উৎপন্ন হয়, তখন আমরা দেখতে পাই যে এখানে কি হয়? লেঞ্জের ল অনুযায়ী এখানে এনার্জি কনজারভেশন মেনে চলে। তার মানে যে সার্কিটে কারেন্ট ইনডিউস হয় বা নতুন কোনো কারেন্ট তৈরি হয়, সেই সার্কিটও আসলে কনজারভেশন অফ এনার্জি মেনে চলে। কনজারভেশন অফ এনার্জি মানে না এরকম কোনো সার্কিট নাই। আবার আমি যদি উল্টা জিনিসটা দেখাই, যে ধরো এই ভেতর থেকে আমার ম্যাগনেটটা বাইরে চলে যাচ্ছে, ম্যাগনেটটা ভেতর থেকে বাইরে চলে যাচ্ছে, তখনও কিন্তু একই জিনিস। একটা এনার্জির কারণে ও হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। তখন ও যখন বাইরের দিকে চলে যাবে, তখন কি হবে? একটা এনার্জি পেয়ে, একটা ফোর্স পেয়ে ও হচ্ছে বাইরে চলে যায়। তো বাইরে চলে যাওয়ার সময় ওর মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হয়। তো কাইনেটিক এনার্জি যখন তৈরি হয়েছে, ও বাইরের দিকে যাওয়া শুরু করছে, তখনই এখানে কি হয়? কারেন্ট উৎপন্ন হয়। যদি কারেন্ট উৎপন্ন হয় তখন তার মানে কি? ওর কাইনেটিক এনার্জিটা তখন এখানকার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে কি? ওর আর কাইনেটিক এনার্জি নাই, তাহলে ও কি আর সামনে যাইতে পারবে? যাইতে পারবে না। তো এইটা দেখে আমাদের মনে হয় যে নতুন কারেন্টটা মনে হয় ওরে আকর্ষণ করতেছে। মানে সবকিছু যেদিক দিয়ে তুমি ব্যাখ্যা করো, দেখবা যে মানে ঘটনার সাথে জিনিসটা মিলে গেছে। এবং সব জায়গাতেই শক্তি সংরক্ষণশীল যে নীতি, সেই নীতিটা মানতেছে। ক্লিয়ার তোমাদের? স্যার এই যে কিছুক্ষণ আগে বললেন না স্যার যে কনজারভেশন অফ সার্কিট মানে না এমন কোনো সার্কিট নাই, হ্যাঁ। এটা স্যার বুঝি নাই, একটু বুঝাই বলবেন আচ্ছা, কষ্ট করে। এইখানে মানে এইখানটা শুরুতে দেখে কি মনে হচ্ছিল? শুরুতে দেখে মনে হচ্ছিল না যে একটা কয়েলের মধ্যে আমি যদি একটা ম্যাগনেট নিয়ে যাই, তাহলে নতুন করে কারেন্ট উৎপন্ন হচ্ছে। যে কারেন্ট জি তো স্যার নতুন মনে করে হচ্ছিল। উৎপন্ন হয়, তাহলে তার মানে কনজারভেশন অফ এনার্জি কিভাবে মানবো? এই জিনিসটা মনে হয় না?
জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা আসলে মনে হওয়ার কারণ নাই, কেন বলি আমি তোমাকে। ধরো আমরা যে জায়গায় কারেন্ট উৎপন্ন করি না কেন, সেখানে কি মানে শুরুতে হয় পানি বিদ্যুৎ কেন্দ্রে আমরা করি, না হয় আমরা হচ্ছে উইন্ড মিলে তেল, স্যার। হ্যাঁ তেল দিয়ে করি বা উইন্ড দিয়ে করি। তার মানে শুরুতে কিন্তু আমার একটা পুশ লাগে, সেটা পানির মাধ্যমে পুশ হতে পারে, পানির মাধ্যমে আমরা টারবাইন ঘুরাইতে পারি, বা টারবাইন ঘুরে আমরা সেখানে কি করি একটা স্ট্রিম তৈরি করি, বা উইন্ডের মাধ্যমে আমরা কি বলে উইন্ডের মাধ্যমে আমরা হচ্ছে একটা বড় একটা কিছু ঘোরাই, ঘোরায় হচ্ছে আমরা কি করি যে মানে মেইন ফোকাস হচ্ছে কি যে আমার একটা কয়েলের মধ্যে আমার হচ্ছে একটা ম্যাগনেটকে করতে হবে, একবার নিতে হবে একবার বের করতে হবে। এই কাজ করার জন্য জি আমি স্যার, বিভিন্ন কন্টিনিউয়াস কিছু, মুভমেন্ট। হ্যাঁ কন্টিনিউয়াস একটা মুভমেন্ট আমার করতে হবে, সেটার জন্য আমি বিভিন্ন কিছু ইউজ করি। সেটার জন্য আমি উইন্ডের মুভমেন্ট ইউজ করি, মানে উইন্ডের স্পিড ইউজ করি। সেটার জন্য আমি কি বলে আহ, পানি ইউজ করি, ওয়াটার ইউজ করি। সেটার জন্য আমি তেল ইউজ করি, সেটার জন্য আমি হচ্ছে গ্যাস ইউজ করি, সেটার জন্য আমি হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ইউজ করি। সব জায়গাতেই দেখবা ফাইনালি গিয়ে কি হয়, ফাইনালি গিয়ে একটা বাষ্প তৈরি হয়, তাই না? মানে সব জায়গাতে মানে জি যে স্যার। কোনো ধরনের তুমি এনার্জি জেনারেশনের প্রসেসের শেষে গিয়ে দেখবা যে একটা টারবাইন ঘুরতেছে, মানে টারবাইন ঘুরতেছে, টারবাইনটা ঘুরতেছে কি এর মাধ্যমে, একটা স্ট্রিম তৈরি হয়েছে সেই স্ট্রিমের মাধ্যমে। আমার ওই টারবাইনটা ঘুরাইতে হবে। টারবাইনটা কি করে, টারবাইনটা হচ্ছে আমার কোন একটা ম্যাগনেটকে সে ক্রমাগত একটা কয়েলের মধ্যে নেয় আবার বের করে, নেয় আর বের করে। তো কয়েলের মধ্যে যখন এই কাজটা হবে তখন কি হবে, আমার ইলেকট্রিসিটি জেনারেট হবে। তো আমি একটা শক্তি দিয়ে কি করতেছি, এই কয়েলটাকে ওই এই ম্যাগনেটটাকে কয়েলের মধ্যে নিচ্ছি। এই যে আমি কিন্তু একটা শক্তি দিলাম, সেই শক্তির কারণে ম্যাগনেট শক্তি পাইছে। সেই ম্যাগনেটটা যখন কয়েলের কাছে যাচ্ছে, তখন কয়েলটা কি করতেছে, কারেন্ট তৈরি করতেছে। তো কারেন্টটা কি মানে শূন্য থেকে তৈরি হইলো? না স্যার, বাইরে থেকে একটা শক্তি দিয়ে দাও। বাইরে থেকে আমি একটা শক্তি দিয়েছি, সেটা দিয়ে কারেন্ট তৈরি হয়েছে। আবার যখন আমি কয়েলটাকে নিয়ে আসলাম, মানে সরি কয়েল বলতেছি কেন, ম্যাগনেটটাকে আমি যখন নিয়ে ম্যাগনেট আসলাম, স্যার। তখন কিন্তু আমি আমার শক্তি দিয়ে নিয়ে আসছি। আমি আমার শক্তি দিয়ে আনার কারণেই ওখানে আবার কি হইতেছে, একটা কারেন্ট তৈরি হচ্ছে। কারেন্ট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো শক্তি নতুন করে সৃষ্টি হয় না, কোনো শক্তি ধ্বংস হয় না। মহাবিশ্বে যে শক্তি আছে সেটা হচ্ছে নির্দিষ্ট। সেটা আমরা হয়তো এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করি। বাতাসের শক্তি কারেন্ট হয়ে যায়। আহ এখানে আরেকটা ব্যাপার আছে, রিনিউয়েবল স্যার এনার্জি বলতে। ম্যাগনেটের কি ক্ষয় হয় স্যার? ম্যাগনেটের ক্ষয় তো হয়, ম্যাগনেটের ক্ষয় হয়। আহ এখানে একটা ব্যাপার তোমাদের আবার কনফিউশন হইতে পারে যে স্যার রিনিউয়েবল এনার্জি বলতে তাহলে আবার ব্যাপারটা কি, এরকম একটা ব্যাপার হইতে পারে যে স্যার তেল গ্যাসকে আমরা বলি নন রিনিউয়েবল এনার্জি, আবার উইন্ড এনার্জিকে আমরা রিনিউয়েবল বলি, সেটা আসলে ব্যাপারটা কি। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে যেসব সোর্স যেগুলা দিয়ে আমরা হচ্ছে এনার্জি প্রডিউস করতে পারি, এদের মধ্যে যেসব সোর্স হচ্ছে আসলে এরকম যে ওগুলো আছে আমাদের উপর ডিপেন্ড করতেছে না, মানে কিছু তো আছে লিমিটেড, মানে গ্যাস লিমিটেড, তারপর হচ্ছে তেল লিমিটেড, আহ এগুলা হচ্ছে লিমিটেড। এগুলা খনির মধ্যে থাকে, এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যাবে, মানে অন্য কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু বাতাস, এটা তা প্রতিনিয়ত মানে অটোমেটিক্যালি ন্যাচারাল প্রসেস আমরা পাচ্ছি। তারপরে পারমাণবিক শক্তির কথা যদি বলি, পারমাণবিক শক্তির ক্ষেত্রে অনেক বেশি শক্তি পাওয়া যায় অল্প, মানে অল্প কিছু প্রসেসিং এর মাধ্যমে। তো সেটাকেও আমরা আপাতত রিনিউয়েবল বলতে পারি। ঠিক আছে, তো এই প্রসেস এইগুলাকে রিনিউয়েবল বলি বা এগুলাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে এগুলাকে আমরা মানে মানে এখনো আমাদের কাছে রিনিউয়েবল মনে হয় যে না এগুলো আমরা মানে কন্টিনিউয়াসলি এগুলো পাবো। কিন্তু তেল গ্যাস এগুলা কিন্তু রিনিউয়েবল না, বা পানি হচ্ছে রিনিউয়েবল বলা যায়, কারণ পানি তো কন্টিনিউয়াসলি আমরা পাচ্ছি, পৃথিবী জুড়ে পানি, কোনো সমস্যা নেই। সো এই কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যালো, স্যার একটু ডিফিকাল্ট জি স্যার। একটু ম্যাথে গেলে ডিফিকাল্ট, স্যার। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু পড়াশোনা করো বাসায় এটা নিয়ে। দরকার হলে ইউটিউবে একটা দুইটা ভিডিও টিডিও দেখো, তারপর আমরা নেক্সট শনিবার এটা নিয়ে আবার একটু কথা বলি, তোমাদের মানে কার কি প্রবলেম সেগুলো নিয়ে কথা বলি।
প্লাস এই যেখানে সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন একটু আছে, এই জিনিসগুলো পড়ে আমরা সিলেবাসটা শেষ করে দেব। ঠিক আছে? আজকে স্যার এই ফাইলটা কি আপলোড করা হয়েছিল স্যার? হ্যাঁ, এই ফাইলটা আপলোড করা আছে, এটা ওই একই ফাইল।